আরো একবার বলবো ডেস্কে একবার দ্রুত সেই সিকোয়েন্সটা দিতে যেখানে ন্যাশনাল অ্যাসেম্বলির একজন নেতা বলছেন যে আমার কোনো আস্থা নেই বলে ওয়াকআউট করছেন, সেটা দেখাবো এবং আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, আমি সেই ছবিটা দেখাবো, প্রস্তুত হচ্ছে, রেডি হচ্ছে ছবিটা। অরিত্র, একদিকে পাকিস্তানের যারা নেতা তাদের কোনো আস্থা নেই নিজেদের সরকারের ওপর, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনির তিনি পালিয়ে গিয়েছেন, তাকে দেখা যাচ্ছে না কোথাও, এবং তার সঙ্গে সঙ্গে ভারতে চলছে চরম প্রস্তুতি, অর্থাৎ মক ড্রিল হবে আগামীকাল, সেনা প্রস্তুত রয়েছে। এই অবস্থায় আজকে দাঁড়িয়ে ভারতের সাধারণ মানুষ অনেকে জানতে চাইছেন, এই সেই ছবিটা, এই সেই ব্যক্তি দেখুন হেঁটে চলে যাচ্ছে অরিত্র, পাকিস্তানের অ্যাসেম্বলি থেকে নেতা হেঁটে বেরিয়ে যাচ্ছে। ভারতের সাধারণ মানুষ অনেকে জানতে চাইছেন, অরিত্র কমেন্ট করছেন যে সাধারণ মানুষ হিসেবে আমরাও লড়াই করতে চাই, আমরাও যেতে চাই, আমরা মক ড্রিলে অংশগ্রহণ করতে চাই, তাদেরকে কি বলবে? দেখুন, লং স্টোরি শর্ট, সবার আগে বলবো প্রত্যেক দর্শককে যে আপনারা কেউ আতঙ্কিত হবেন না, কারণ এই সময় প্যানিক হয়ে গেলে সেটা আরও বিপদ। প্রথম কথাটা হচ্ছে মক ড্রিলটা কী এবং কেন, এর রাজনৈতিক কারণটা কি, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। প্রথম কথা, যে কোনো রাষ্ট্র সে যত বেশি বিশৃঙ্খল হবে সে তত বেশি প্রবলেমেটিক। আমাদের ভারতবর্ষ রাজনৈতিকভাবে একটা সিস্টেমেটিক পলিটিক্যাল স্ট্রাকচারে আছে বলেই আমাদের এত মিটিং মিছিল হচ্ছে, আমাদের যুদ্ধে যাওয়ার আগে 4 বার কোন সই র্যাটিফাই হবে না এই নিয়ে আমরা ইউএনএ যাচ্ছি আসছি। কিন্তু পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত জায়গাগুলোতে এত বেশি রাজনৈতিক বিশৃঙ্খলা হয়েছে যে সেখানে নেতা সেনার কথা শোনে না, সেনার পুলিশের কথা শোনে না, পুলিশ সেনার কথা শোনে না, ফলে কেউই কারোর কথা শোনে না, এবং এই বিশৃঙ্খলাগুলো প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় কথাটা হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক স্ট্র্যাটেজিটা হচ্ছে ডিফেন্সিভ মোড আগে তৈরি করা হচ্ছে। এই মক ড্রিলের কারণটা কি, এটা না করলেই বা কী হতো? প্রথম কথা হচ্ছে দুটো, এই মক ড্রিল কি সমস্ত জায়গায় হচ্ছে? নয়, ঠিক মোট 244টা জেলায় মক ড্রিল হবে। মক ড্রিল কোথায় কোথায় হবে? মক ড্রিল, এটা বাংলার মানুষের জানা প্রয়োজন যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় মক ড্রিল হবে। মূলত বর্ডার লাইন যে এরিয়াগুলোতে, আমরা কিছুদিন আগেই মালদা মুর্শিদাবাদে দেখেছি যে বাইরের লোকজন ঢুকে পড়ে ওখানে বিশৃঙ্খলা করেছে। আমাদের সবথেকে প্রবলেমের জায়গা হচ্ছে চিকেন স্নেক কিংবা বাংলার উত্তরের জেলাগুলি। আমি একটু ছোট্ট করে জেলাগুলির নাম বলে দিচ্ছি বা এলাকাগুলির নাম, যেখানে যেখানে মূলত সিভিল ডিফেন্স সেক্টরগুলি রয়েছে। প্রথম কথা, কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমপাড়া, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং, কোলাঘাট, মাথাভাঙা। আর গ্রেড 3-তে রয়েছে বর্ধমান, বীরভূম, ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ। এই জায়গাগুলোতে মূলত, আচ্ছা, সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্টটা কি? সিভিল ডিফেন্স ডিস্ট্রিক্টটা হচ্ছে যে আমাদের সীমানা, আমাদের আন্তর্জাতিক বর্ডার এবং তার তীরবর্তী সংলগ্ন এমন কিছু জায়গা যেটা মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ হাব হিসাবে কাজ করে, এবং যেখান থেকে মূলত একটা হেডকোয়ার্টারের মতো ধরুন, সেখান থেকে আমার আশপাশের এলাকাগুলোকে অপারেট করতে সুবিধা হয়। এবং ঘটনাটা হচ্ছে মক ড্রিলে কী করানো হচ্ছে, কেনই বা করানো হচ্ছে? প্রথম কথা, মক ড্রিল যে কোনো সময় হতে পারে। কলকাতা শহরের এত মলেও আপনি মাঝে মধ্যে গিয়ে দেখবেন যে মক ড্রিল হয় হচ্ছে ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেমের জন্য। তার মানেটা কি? ধরুন আজকে আমরা একটা স্টুডিওতে বসে আছি, এখানে ফায়ার ইভ্যাকুয়েশন সিস্টেম রয়েছে, কিন্তু সত্যি আমরা জানি না আজকে যদি একটা শর্ট সার্কিট হয়ে যায় আমরা কীভাবে বেরোবো। তার ফলে আমাদের প্রিপেয়ার্ডনেস, যে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাবো, কোথায় কোথায় এই অগ্নি নির্বাপক যন্ত্রগুলো আছে, সেটা আমার কাছে আমার টেবিলের তলায় যদি থাকে, চট করে নিয়ে যদি টেবিলে একটা আগুন ধরে যায় আমি কিভাবে এটাকে বন্ধ করব, এই জিনিসপত্রগুলোকে জানার জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন স্বরাষ্ট্র দপ্তর তৈরি করেছি। এখানে মূলত যে 6-7টা জিনিস দেখা হবে সেটা কাটশট করে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এয়ার রেড সিস্টেম, যেটা স্যাররা বললেন, সাইরেন। তারপরের কথাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের এখন মাথায় রাখতে হবে যে কোনো যুদ্ধের ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রের সবার প্রথম ইম্পর্টেন্ট আক্রমণ থাকে হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের উপরে। এর আগে যেটা হতো আপনারা দেখেছেন যে কখনো নদীপথে প্রবলেম তৈরি করছে, ব্রিজ ভেঙে দিচ্ছে, রেল নেটওয়ার্ককে অসুবিধা তৈরি করছে। তার কারণ হচ্ছে কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে গেলেই আপনি আলাদা হয়ে যাবেন। এই যোগাযোগ ব্যবস্থাটাকে কিভাবে প্রিপেয়ার করব, তার জন্য ধরুন আমার কাছে কোনো যোগাযোগ নেই, মোবাইল নেই, কম্পিউটার নেই, টিভি নেই, তাহলে একটা এয়ারফোর্সের বিমানের সাথে আমি রেডিও কমিউনিকেশন কিভাবে করব, নিকটবর্তী কোথা দিয়ে কোন গেজেট দিয়ে কমিউনিকেশন করব, সেইটা জানাটা এখানে দেখানো হবে। তারপরে দেখানো হবে হচ্ছে কন্ট্রোল রুম, শ্যাডো রুমগুলো কিভাবে কাজ করবে। ব্ল্যাকআউটের সময় ব্ল্যাকআউটের কথাটা আমরা স্যার বলেছেন। তারপরে হচ্ছে সিভিলিয়ান এবং স্টুডেন্টদেরকে যুদ্ধে যাওয়াটা ইম্পর্টেন্ট না, এখানে শেখানো হচ্ছে যে বিপদে আপনি নিজেকে কি করে বাঁচাবেন। এবং ধরুন কোথায় ওষুধ ইমার্জেন্সি, আমরা জানি না আমাদের পাড়ায় কোথায় ইমার্জেন্সি ওষুধ মজুত আছে, আমরা জানি না আমাদের পাড়ার নিকটবর্তী প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারটা কোথায়। আগেকার দিনে শেখানো হতো ফার্স্ট এড সিস্টেম, কোথাও কেটে ছড়ে গেলে চট করে কি করে আমরা সেগুলো ভুলে গিয়েছি। এবং অবশ্য আমরা কনক্লুডিং
কনক্লুডিং পয়েন্টটা হচ্ছে যে কোনো জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই পপুলেটেড, যে জায়গায় জনসংখ্যা বেশি, যেখানে একসাথে অনেকগুলো মানুষ ঘিঞ্জি হয়ে আছে, সেখানে আশপাশ থেকে আক্রমণ করে একটা বম্বার্ড করার চেষ্টা করা হবে। ফলে কোনো জায়গায় ইভ্যাকুয়েট কিভাবে করব, ফলে আতঙ্কিত হবেন না। কনক্লুডিং রিমার্ক এটাই যে যে জেলাগুলির নাম বললাম বা যে অঞ্চলগুলির, আপনারা সেখানকার লোকাল প্রশাসনের সাথে কোঅপারেট করুন, স্কুল কলেজ সিভিলিয়ানরা। এটা পাকিস্তান বা বাংলাদেশের সাথে লড়াইয়ের জন্য নয়, এটা হচ্ছে নিজস্ব সুরক্ষার জন্য, নিজের এলাকাটাকে চেনার জন্য এবং বিপদে আপদে নিজেকে বাঁচানো এবং আমার পাড়া প্রতিবেশীদেরকে বাঁচানোর জন্য কি করতে হবে তার জন্যই মক ড্রিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।